আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের অনুশীলন থেকে। নবম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সহজ করে তোমাদেরকে সমাধানগুলি করে দিব, যাতে তোমরা দীর্ঘদিন মনে রাখতে পারো এবং পরীক্ষায় সহজ করে খুব ভালো মার্কস উঠাইতে পারো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনও প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। এক নম্বর বলা হচ্ছে, বস্তুতে আলো পড়ে যদি তা ফিরে না আসে তাহলে তাকে কি বলে? তাহলে তাকে কিন্তু বলে শোষণ, অর্থাৎ উত্তরটা হবে ক নাম্বার। এরপর বলা হচ্ছে 2 নাম্বারে, কোনো বস্তু আমরা দেখতে পাই যখন, উত্তরটা হবে খ নাম্বার, বস্তুটি আলো প্রতিফলিত করে। এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো এই চিত্র থেকেই তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কোণ BON এর মান কত? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার 40 ডিগ্রি। এরপর 4 নম্বর বলা হচ্ছে রশ্মিটি অবিলম্ব বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 0 ডিগ্রি। আচ্ছা, এরপর আমাদেরকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি করতে হবে, তাই না? তো সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটি একটু দেখে ফেলি, চলো। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন থেকে ক খ গ ঘ 4টি প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে। ক নম্বরে বলা হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে? উত্তর, কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে। খ নম্বরে বলা হচ্ছে মাটি ও দর্পণ পৃষ্ঠতলের মধ্যে কোনটিতে বেশি আলো প্রতিফলিত হবে ব্যাখ্যা করো। উত্তর, কোনো পৃষ্ঠে বাধা পেয়ে আলোর ফিরে আসাকে আলোর প্রতিফলন বলে। পৃষ্ঠের মসৃণতার উপর ভিত্তি করে প্রতিফলন বিভিন্ন হয়। সাধারণত যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে সে পৃষ্ঠে আলোর প্রতিফলন বেশি হয়। মাটি ও দর্পণের মধ্যে দর্পণ বেশি মসৃণ ও চকচকে বিধায় এতে বেশি আলো প্রতিফলিত হবে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি বুঝতে পারবো। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল দেখতে পেল। ক্লাস শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতে লক্ষ্য করলো সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে। আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে 30 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করলো। তো এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে দেখো, আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, আয়নায় দর্পণ সৃষ্ট প্রতিচ্ছবির ধর্মগুলো হলো: 1, প্রতিচ্ছবি হবে লক্ষ্যবস্তুর সমান। 2, দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব প্রতিচ্ছবির দূরত্ব সমান হবে। উপরোক্ত দ্বিতীয় ধর্মের কারণে সামিন অর্থাৎ লক্ষ্যবস্তু আয়নার যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে। আবার সামিন আয়না থেকে যত দূরে সরে যাচ্ছে প্রতিচ্ছবিও তত দূরে সরে যাচ্ছে। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সামিনের বাসার প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাই দৃশ্য দেখা সম্ভব কি? উত্তরের সাপেক্ষে বা সাপেক্ষে যুক্তি দাও। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, তাই না? তো চলো আমরা উত্তরটি একটু দেখে ফেলি। বলা হচ্ছে দেখো, সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না। পেরিস্কোপ দুটি সমতল দর্পণকে সরু টিউবের 2 প্রান্ত টিউবের দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। দর্পণ দুটি পরস্পরের সমান্তরাল থাকে, তাই আপতিত আলোকে 90 ডিগ্রি কোণে বিসরিত করে, ফলে লক্ষ্য বস্তু দেখা যায়। আচ্ছা, কিন্তু সামিন তার প্রস্তুতকৃত পেরিস্কোপ 30 ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করেছে। এক্ষেত্রে আলো এসে সামিনের পেরিস্কোপের প্রথম দর্পণে 60 ডিগ্রি কোণে বেঁকে যায়। ফলে সামিনের পেরিস্কোপ আলোকরশ্মি প্রথম দর্পণে প্রতিফলনের পর আর দ্বিতীয় দর্পণে পৌঁছবে না। আলোর প্রতিফলন ও আপতন ঠিক মতো ঘটবে না, তাই লক্ষ্য বস্তু ঠিক মতো দেখা যাবে না। এরপর দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আমরা দেখে ফেলি, চলো। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে আমাদেরকে ক খ গ ঘ 4টি প্রশ্নই থাকে, তাই না? তো দেখো, এখান থেকে ক নম্বর প্রশ্ন তোমাদের কি বলা হয়? ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রতিফলন কাকে বলে? উত্তর, কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে তাহলে তাকে প্রতিফলন বলে। খ নম্বরে বলা হচ্ছে কোনো বস্তু দেখার জন্য আলোর কোন ঘটনা অপরিহার্য ব্যাখ্যা করো।
উত্তর, কোনো বস্তু দেখার জন্য আলোর প্রতিফলন অপরিহার্য। কোনো বস্তুতে আলো পড়লে সে আলো আমাদের চোখে প্রতিফলিত হলে আমরা তখন সেটা দেখতে পাই। অন্ধকারে আলোর প্রতিফলন ঘটে না বলেই কিছু দেখা যায় না। কোনো বস্তুকে দেখার জন্য তাই আলোর প্রতিফলনের ঘটনাটি অপরিহার্য। এরপর গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো, দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে। একটি আলোকরশ্মি 20 ডিগ্রি কোণে প্রথম দর্পণে পড়েছে। আচ্ছা, তো এখান থেকেই গ নম্বরে বলা হচ্ছে দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। অঙ্কন করে ব্যাখ্যা করতে হবে, তাই না? তো দেখো, দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। তো চিত্রে দর্পণটি হলো দ্বিতীয় দর্পণ, এই দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি আঁকতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে চিত্রটি একটু দেখিয়ে দিই। এই যে দেখো, চিত্রটি কিন্তু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে এভাবেই চিত্রটি এখান থেকে আঁকিয়ে ফেলবে। চিত্রটা আঁকাইলেই কিন্তু প্রশ্ন উত্তরটি শেষ। একটু বুঝে বুঝে চিত্রটি কিন্তু আঁকাতে হবে। এরপর ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলতে, দেখো, যে দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে, যুক্তি সহ বিশ্লেষণ করো। তো দেখো, উদ্দীপকে উল্লেখিত দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে বারংবার আলোর নিয়মিত প্রতিফলন বা বহুমুখী প্রতিফলন ঘটবে। তো এই যে এখান থেকে তোমরা এই চিত্রটি যদি এঁকে দাও, একদম ফুল মার্কস পেয়ে যাবে সুন্দর করে। চিত্রটা আঁকানো কিন্তু সহজ, একটু দেখে দেখে এখান থেকে আঁকিয়ে ফেলবে। এটা কিন্তু সমান্তরাল সমতল দর্পণের একটা আলোর প্রতিফলনের চিত্র, তাই না? আচ্ছা, তো এরপরে দেখো, তোমরা যদি চলে আসো, তোমাদের কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, তাই না? আচ্ছা, ক খ গ ঘ। আচ্ছা, এখান থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, পেরিস্কোপে দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়। পেরিস্কোপ দুটি সমতল দর্পণ থাকে। প্রথমে আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে তখন বস্তুটি দেখা যায়, আমরা দেখতে পাই। দুটি সমতল দর্পণ এভাবে পরস্পর দুইবার প্রতিফলনের মাধ্যমে সরাসরি দেখা যায় না এবং বস্তু দেখতে সাহায্য করে। তাই পেরিস্কোপ দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। এবার 2 নম্বর বলা হচ্ছে, প্রতিফলনের দুটি নিয়ম লিখো। প্রতিফলনের দুটি নিয়ম হলো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। 2, আপাতত কোণ ও প্রতিফলিত কোণ সর্বদা সমান হয়। আচ্ছা, দুটি নিয়ম হলো, এখানে 1 নম্বর নিয়ম একটু দিবা তোমরা, এটা হচ্ছে পুরোটা 1 নম্বর, আর দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, এখানে একটু নাম্বারটা মিস হয়েছে, তোমরা একটু দিবা। প্রথমত 1 নম্বর, দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, এরপর 3 নম্বর বলা হচ্ছে, বিক্ষিপ্ত প্রতিফলন ব্যাখ্যা করো। কোনো পৃষ্ঠে আলো সমান্তরাল পতিত হয়ে সমান্তরালভাবে প্রতিফলিত না হলে তাকে অনিয়মিত বা বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলন বলে। সাধারণত অমসৃণ হলে আলো পতিত হলে এ ধরনের প্রতিফলন ঘটে থাকে। যেমন অমসৃণ মাটিতে আলো সমান্তরালে আপতিত হলে তার বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফোনেস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা এভাবেই ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অনুশীলনী সমাধান ইতিমধ্যে লার্নফোনেস চ্যানেলে আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।